শৈবাল ছত্রাকের মধ্যে আমরা করব না, আগে পড়বো ছত্রাক। কারণ আমরা কি করছি কালকে পড়ার সময় ছত্রাকটাকে আগে পড়ছি, কারণ আমরা দেখছি যে হচ্ছে তোমার হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার পরে আসে হচ্ছে ছত্রাক। ঠিক আছে, তাদের থেকে আরেকটু উন্নত হয় শৈবাল, কারণ শৈবালের মধ্যে কি কি আছে? শৈবালের মধ্যে সালোক সংশ্লেষণের জন্য এখানে প্লাস্টিক থাকে। ঠিক আছে, ছত্রাকের ক্ষেত্রে তো সেটা থাকে না। তাহলে ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু হচ্ছে একটু কালকেও পড়ছি, আজকে আরেকবার একটু দেখে নিব। ঠিক আছে, এখানে শুরুর দিকে কিছু কথা আছে, এগুলো তোমরা দেখে নিবা এমসিকিউ এর জন্যই স্পেশালি। এই যে মাইকোলজি বলা হয়, ছত্রাক সম্বন্ধে স্টাডি করাকে বলা হয় মাইকোলজি বা ছত্রাক তত্ত্ব। আচ্ছা, হানি মাশরুমের কথা আছে, এখানে কাদেরকে বলা হয় সেটা একটু দেখে নিবা। এদের মধ্যে যে আর্মিলারিয়া মিলিয়া, এরা হচ্ছে আলুর বীজকরণ ঘটায়, এটা একটু দেখে নিবা। আর এগুলো আসে না তেমন। ছত্রাকের বৈশিষ্ট্যগুলো দেখো, আরেকবার রিকল করি। ক্লোরোফিল বিহীন, অসবুজ, সালোক সংশ্লেষণে অক্ষম। আমরা এগুলো পড়ছি। সালোক সংশ্লেষণে অক্ষম যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, কাজে খাদ্য শোষণ করে। এটা হইতে পারে মাটি থেকে, হইতে পারে অন্য জীবের দেহ থেকে, কাজে এরা মৃতজীবী, পরজীবী বা মিথজীব। হ্যাঁ, লাইকেন গঠন করে ছত্রাক শৈবাল মিলে একে অপরকে সহায়তা করে বেঁচে থাকে, এই জন্য মিথজীবী বলা হয়। আচ্ছা, তারপরে সুকেন্দ্রিক, ব্যাকটেরিয়ার পরে যেহেতু এরা একটু উন্নত, কাজে সুকেন্দ্রিক। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, আমরা বলছিলাম এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। ঠিক আছে, কোষ প্রাচীর আছে, এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, কিন্তু এই যে কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা কিন্তু হচ্ছে আবার প্রাণীর সাথে মিল সম্পন্ন। ঠিক আছে, আমরা প্রাণীর ক্ষেত্রে এরকমটা দেখি, পতঙ্গের যে বহিঃকঙ্কাল, পতঙ্গের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে। ঠিক আছে, কাজেই এটা কিন্তু পতঙ্গের সাথে মিল সম্পন্ন। আচ্ছা, আর এটা কি কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা আবার উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। কাইটিন কি এক ধরনের জটিল পলিস্যাকারাইড। আচ্ছা, ছত্রাকে সঞ্চিত খাদ্য, এটা মনে রাখতে পারো হচ্ছে জিটিভি এর ছবি দিয়ে। গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন, চর্বি। ঠিক আছে, গ্লাইকোজেন, তৈলবিন্দু আর হচ্ছে চর্বি। হ্যাঁ, খোলা আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, দেখো ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু শুরু হবে কোত্থেকে বলতো? টেরিডোফাইটা থেকে। টেরিডোফাইটা থেকে, গুড, ভেরি গুড। ব্যাস, তোমরা কিন্তু অলরেডি অনেকগুলো এমসিকিউ এর অ্যান্সার করে ফেলছো, আর ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এদের জননাঙ্গ এক কোষী, জননাঙ্গ এক কোষী, জননাঙ্গ আর জনন কোষ, এগুলোর মধ্যে পার্থক্য আছে। জনন কোষ হচ্ছে যে কোষটা থেকে কি হয়, শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, আর জননাঙ্গ হচ্ছে সেই কোষগুলো তৈরি করে যেমন মানুষের ক্ষেত্রে আমরা কি শুক্রাশয় বলতে পারি, ডিম্বাশয় বলতে পারি। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা স্ট্রাকচার, স্ত্রীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে থাকে। শুধুমাত্র এরা মানুষের ক্ষেত্রে নয়, এরা উদ্ভিদের ক্ষেত্রে এরকম হয়। যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে কালকে দেখাচ্ছিলাম যে এদের যে স্ত্রীস্তবক থাকে সেখানে নিচের দিকে গর্ভাশয় থাকে, গর্ভদণ্ড থাকে, আর মাথার দিকে গর্ভমুণ্ড থাকে। অবশ্যই এটা একটা কোষ দিয়ে পসিবল না, অনেকগুলো কোষ আছে এখানে। তার মানে কি, উন্নত শ্রেণীর যেটা তাদের এগুলো হয় হচ্ছে বহুকোষী, কিন্তু ছত্রাকের জননাঙ্গ হয় এককোষী। ঠিক আছে, এই একটা কোষ থেকেই পরবর্তীতে পুনরুদ্ধার বিভাজনের মাধ্যমে অনেকগুলো কোষ বা তাদের সন্তানাদি বংশধর সৃষ্টি। আচ্ছা, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এখানে দেখবা যে কিছু কিছু জিনিসের বামে আমার সি লেখা আছে, এই সি গুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য, শৈবাল এবং ছত্রাকের মধ্যে কমন বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমরা চাইলে এটা করতে পারো, তাহলে ওই এমসিকিউ এর জন্য রিভিশন দেওয়ার ওই তখন সুবিধা হবে। ঠিক আছে, এটা শৈবাল ছত্রাকের কমন বৈশিষ্ট্য, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। স্পোর গুলো এদের হয় হ্যাপ্লয়েড। স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি অযৌন প্রজনন, বীজের মাধ্যমে বংশবৃদ্ধি যৌন প্রজনন। ঠিক আছে, আচ্ছা, এদের জাইগোটে মায়োসিস হয়, মানে পোস্ট জাইগোটিক মায়োসিস হয়। পোস্ট জাইগোটিক মায়োসিস কি মানে হচ্ছে, তোমার হচ্ছে জাইগোট গঠনের পরে আমরা জানি এরা স্বাভাবিক অবস্থায় হ্যাপ্লয়েড। এখন হ্যাপ্লয়েড থেকে তো আবার মায়োসিস হওয়ার কোনো চান্স নাই, কাজেই এদের ক্ষেত্রে জনন কোষ যেগুলো তৈরি হবে সেগুলো তৈরি হবে মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, যে সকল হ্যাপ্লয়েড জীব আছে তাদের সবাই জনন কোষ সৃষ্টি করবে মাইটোসিস প্রক্রিয়া। দুইটা জনন কোষ যখন মিলিত হবে জাইগোট হবে ডিপ্লয়েড।
এই জাইগোটের মধ্যে হবে মায়োসিস হয়ে এখান থেকে 4টা কোষ সৃষ্টি হবে, এরা সবাই হবে হ্যাপ্লয়েড। ঠিক আছে, এইখানে মায়োসিসটা হচ্ছে জাইগোট গঠনের পরে, এই জন্য এটাকে বলা হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। ওকে, অভিযোজন ক্ষমতা তীব্র, 5 ডিগ্রি থেকে 50 ডিগ্রি উপর তাপমাত্রা জন্মাতে পারে। আর ব্যাকটেরিয়া গুলো -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত বাঁচতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপরে ছত্রাক, থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ, এগুলো কমন বৈশিষ্ট্য। এককোষী ছাড়া সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত। আচ্ছা, এখন ছত্রাকের দৈহিক গঠন, চলো আমরা একটি ছবি দেখি। আচ্ছা, ছত্রাকের নাম শুনলে তোমাদের মাথায় সবার আগে কি আসে আমি একটু বলতো, কার কার কিরকম ধারণা? কারো বাড়িতে খড়ের গাদা আছে? কোয়ালপুঁজ বলে, হ্যাঁ আমাদের দিকে এটাই বলে, রংপুরের আশেপাশে যদি থাকো খড়ের গাদা। তো ওইখানে দেখবা বর্ষাকালে এরকম কিছু জিনিস দেখতে পাওয়া যায়। লক্ষ্য করছিলা কি? যাদের আছে খড়ের গাদার নিচে যে জায়গাটা ভেজা থাকে স্যাঁতস্যাঁতা, ওই জায়গায় এরকম কিছু জিনিস পাওয়া যায়। অথবা বর্ষাকালে জিনিসটা প্রায় দেখা যায়, বাড়িতে যদি কাঁচা বাড়ি হয় বাইরের দিকে দেখবা, হ্যাঁ এরকম জিনিস। এটা দেখছো কি এটাকে কখনো? জি ভাইয়া। আচ্ছা, এই যে সুতার মতো জিনিসগুলো, মেইনলি ছত্রাক কিন্তু এইটাই। ছত্রাকের কথা শুনলে আমাদের মাথায় সবার আগে আসে হচ্ছে ব্যাঙের ছাতার কথা। এটা উপরের দিকে থাকে ছাতার মতন একটা জিনিস। এটা কিন্তু ছত্রাকের দৈহিক গঠন নয়। ঠিক আছে, ছত্রাকের দেহ কিন্তু দেহের গঠন হচ্ছে যে এইগুলা সুতার মতন অংশ, এগুলোকে বলা হচ্ছে মাইসিল। ঠিক আছে, তাহলে উপরের দিকে আমরা যেটা দেখি বড় বড় জিনিস, এটা কি আসলে? এটা হচ্ছে ছত্রাকের ফ্রুট বডি। কি বলে? ফ্রুট বডি। এটা কেন তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে ছত্রাকের জননের উদ্দেশ্যে। তাহলে ছত্রাকের দেহ কি নিয়ে গঠিত? বহুকোষী ছত্রাক। এককোষী যারা তাদের হিসাব আলাদা। বহুকোষী ছত্রাকের দেহ এরকম শাখা প্রশাখা যুক্ত অসংখ্য হাইফি দিয়ে গঠিত। হাইফা বহুবচনে হাইফি, হাইফি দিয়ে গঠিত তাদেরকে। আচ্ছা, এখন এই হাইফি গুলো এখানে সুতার মতো দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা বিবর্ধিত করি তাহলে এই যে নিচের চিত্রটার মতো দেখতে পাই। এই যে এটা পুরোটাই একটা সুতা, হ্যাঁ এগুলো এই যে ভিতরের দিকে বাল্জ হয়ে ভিতরের দিকে ঢুকে, ঠিক আছে, প্রস্থ প্রাচীর গঠন করে। কি বললাম? প্রস্থ প্রাচীর। ঠিক আছে, এই যে সেপ্টাম শব্দটা এখানে আছে, সেপ্টাম শব্দটার অর্থ হচ্ছে পর্দা। ঠিক আছে, সেপ্টাম, তাহলে হাইফার প্রস্থ প্রাচীরকে বলা হয় সেপ্টাম, প্রস্থ প্রাচীর। এটা মনে রাখতে হবে, এমসিকিউ প্রায় আসে। হাইফার প্রস্থ প্রাচীরকে বলা হয় সেপ্টাম। তাহলে ছত্রাকের কোষদেহ, বহুকোষী ছত্রাকের কোষদেহ অসংখ্য হাইফা নিয়ে গঠিত। হাইফার প্রস্থ প্রাচীরকে বলা হয় হচ্ছে সেপ্টা, যেগুলো ভিতরের দিকে ভাঁজ খেয়ে অসংখ্য বাউন্ডারি দিয়ে এদেরকে সেপারেট করে, পৃথক করে। ঠিক আছে, এই কোষের মধ্যে দেখো এই প্রত্যেকটা একটা করে কোষ, কোষগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনের উপায় আছে এবং কোষের মধ্যে অসংখ্য কোষীয় অঙ্গাণু বিদ্যমান। কোষীয় অঙ্গাণুর মধ্যে কি কি আছে দেখো, এই যে নিউক্লিয়াস আছে, একটা বড় নিউক্লিয়াস, এই যে এটাও একটা নিউক্লিয়াস কিন্তু, হ্যাঁ একটা দুইটা নিউক্লিয়াস এখানে। এছাড়াও দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারেটাস, রাইবোসোম, তারপরে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো, এরপরে এখানে বেশ কিছু এই যে গ্রিনিউল আছে, হ্যাঁ তারপরে এই যে প্রান্তের দিকে দেখো ভেসিকল আছে। এই ভেসিকল শব্দটা একটু মনে রাখতে হবে, তার কারণ এই যে ভেসিকল, ভেসিকল তোমরা এর আগে পড়ছিলা, মনে আছে কি তোমাদের? একটু বলো তো আমাকে। হম, গোলজি অ্যাপারেটাস ছিল। ভেসিকল গুলো কি করতো? আচ্ছা, ভেসিকল গুলো অ্যাকচুয়ালি থাকতো হচ্ছে গোলজি অ্যাপারেটাসের সাইডের দিকে। হ্যাঁ, এই সাইডের প্রাচীর গুলো যখন হচ্ছে এগুলো তো স্তূপাকার এরকম, এগুলো পৃথক হয়ে বের হয়ে চলে যেত। ঠিক আছে, আচ্ছা এগুলো প্যাকেজিং এর কাজ করতো ওখানে। বাট এইখানে যে ভেসিকল গুলা, হ্যাঁ এগুলো হচ্ছে সিক্রেশন করে বিভিন্ন রকমের পদার্থ, ওগুলোও কিন্তু সিক্রেটরি ভেসিকল ছিল। কারণ আমরা জানি যে এনজাইম প্রোটিন যাই বলো না কেন সবগুলোই তৈরি হয় হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, বা হচ্ছে রাইবোসোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম লাগে, রাইবোসোম থেকে এগুলো তৈরি।
তৈরি হওয়ার পরে এগুলো আসে হচ্ছে গোলজি অ্যাপারেটাসের মধ্যে, গোলজি নেটওয়ার্কের মধ্যে ঢোকার পরে এগুলো প্যাকেজিং হয়, কারণ আমরা জানি এগুলো প্যাকেজ হইতে হবে, প্যাকেটের ভেতর ঢুকাইতে হবে, না ঢুকাইলে প্রোটিওলাইটিক এনজাইম যেগুলো আছে সেগুলো কোষটাকে ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে। ঠিক আছে, এই জন্যই প্যাকেজিংটা করে। তো এদের ক্ষেত্রে ভেসিকল থাকে, ভেসিকল গুলো হচ্ছে বিভিন্ন রকমের কোষ বৃদ্ধিকারক উপাদান বহন করে, যেগুলো কি করে এই হাইফাটাকে বৃদ্ধি করে। তাহলে হাইফার প্রান্তভাগে এরকম কিছু ভেসিকল থাকে যারা কি করে হাইফাটার বৃদ্ধি ঘটাতে সহায়তা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখানে কোন কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকতে পারে, একাধিক নিউক্লিয়াসও কিন্তু থাকতে পারে, কোষীয় উপাদান সবকিছুই থাকে। ঠিক আছে, এখন তোমরা আমাকে একটু বলো যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে আমরা কি বলি? প্রাণীর ক্ষেত্রে কি বলি, পরজীবীর ক্ষেত্রে কি বলি, আর উদ্ভিদের ক্ষেত্রে কি বলি? একটু বলো। বলো ভাইয়া উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইটিক, প্রাণীর ক্ষেত্রে প্লাজমোডিয়াম। আচ্ছা, প্লাজমোডিয়াম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সিনোসাইট আমরা বলি উদ্ভিদের ক্ষেত্রে। তো এই যে এদের ক্ষেত্রে যে মাইসেলি গুলো আছে, সুতার মতন অংশ, হ্যাঁ, হাইফা গুলো প্রস্থপ্রাচীর বিশিষ্ট, এগুলো ওই যে লম্বা অংশ গঠন করে, এগুলোকে তখন হচ্ছে মাইসেলি বলা হয়। আচ্ছা, মাইসেলি গুলো এই যে এগুলোতে যদি একাধিক নিউক্লিয়াস থাকে তখন আমরা তাদেরকে বলি হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়া। ঠিক আছে, আচ্ছা, সিনোসাইটিক মাইসেলিয়া। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা বলবো সিনোসাইট, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। ছত্রাকের ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো হচ্ছে সিনোসাইট। এই দেখো, এই ছবিটাতে এই যে প্রান্তের দিকে হাইফা দেখা যাচ্ছে, হাইফার প্রস্থপ্রাচীর আছে যাদেরকে বলে সেপ্টা। তারপরে এই হাইফা গুলো মিলিত হয়ে যখন শাখা প্রশাখা বিশিষ্ট অনেকগুলো হাইফা একত্রে মিলিত হয়ে গঠন করে হচ্ছে মাইসেলিয়াম। হ্যাঁ, মাইসেলিয়াম, মাইসেলি। ঠিক আছে, এখন পরের ছবি দেখো। এই যে দেখো, এখানেও দেখাচ্ছে নিউক্লিয়াস দেখাচ্ছে, কোষপ্রাচীর দেখাচ্ছে, এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা বলা হচ্ছে সিনোসাইটিক হাইফা। মাইসেলি, যেহেতু হাইফা গুলো গঠন করে মাইসেলি, এই জন্য সিনোসাইটিক মাইসেলিয়াও বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এখন এই যে নিচের দিকে এই ছবিটা একটু দেখো, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই যে এগুলো এগুলো কিন্তু হচ্ছে ওই যে ছত্রাকেরই, হ্যাঁ, এই যে মাইসেলির অংশ। এগুলো কি করছে এখানে দেখো, মাইসেলি কর, অনেকগুলো মাইসেলি, এটা একীভূত হয়েছে। একীভূত হয়ে কি এটা একটা শক্ত দড়ির মতন অংশ গঠন করছে না? দেখো তো, অনেকটা দড়ির মতো দেখা যাচ্ছে না? এগুলো প্যাচ খায়, হ্যাঁ, এগুলো আরো প্যাচায় কিন্তু পরস্পরের সাথে। হ্যাঁ, তো প্যাচ খেয়ে দড়ির মতো অংশ যখন গঠন করে তখন তাদেরকে বলা হয় হচ্ছে রাইজোমর্ফ। কি বললাম? যখন মাইসিলি গুলো, আমরা জানি মাইসিলি হচ্ছে সুতার মতো গঠন, এগুলো যখন প্যাচ খায়, প্যাচ খেয়ে দড়ির মতন অংশ গঠন করে, তখন তাদেরকে বলা হচ্ছে রাইজোমর্ফ। আচ্ছা, ঠিক আছে, এখন এই যে নিচের দিকে এই ছবিটাতে দেখো, এটাতে কি দেখা যাচ্ছে? দেখো তো, বলে দেই, দেখো, এই যে এইটা একটা হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, এটা একটা উদ্ভিদ, এটা পাশাপাশি কিছু একটা, দেখো এই শিকড় গুলো এটার ভিতরে চলে গেছে। অথবা এই দেখো, এটা পরগাছার মতন, হ্যাঁ, তোমরা আগাছা দেখবা, তারপরে হচ্ছে পরগাছা দেখবা, হয়তো বা দেখে থাকবা। আমাদের একটা জাম গাছ ছিল বাইরে, ঠিক আছে, তো এটাতে জামের পাতার চেয়ে ওই পরগাছার পাতাই বেশি দেখা যায়। তুমি বলে এত শক্ত, একেবারে গাছের ভিতরে ঢুকে গেছে, শিকড় দিয়ে। ঠিক আছে, এইটা দেখা যাচ্ছে কোন একটা হোস্ট, এটা উদ্ভিদ। হোস্ট মানে কি? যে হচ্ছে হোস্টিং করে। হুম, আচ্ছা, তো এই হোস্টের ভিতরে এই যে হস্টোরিয়া প্রবেশ করেছে, এটা একটা পরগাছা, এটা ছত্রাক না। এই যে এরকম লতানো পরগাছা, দেখো, একটা জিনিস এদের ভিতরে প্রবেশ করাইছে, করে এখান থেকে তার যে পরিবহন টিস্যুগুচ্ছ আছে জাইলেম ফ্লোয়েম, সেখান থেকে এ তার খাদ্য শোষণ করতেছে। তো এই যে পরজীবী, এরা পরজীবী অন্যের কাছ থেকে যে খাদ্য শোষণ করতেছে, হ্যাঁ, এই খাদ্য শোষণকারী অংশকে বলা হচ্ছে হস্টোরিয়া।
আমি কালকে তোমাদের বলছিলাম যে পরিবেশ থেকে খাদ্য শোষণকারী যারা তাদেরকে বলা হয় হচ্ছে রাইজয়েড, আর যারা পোষক দেহ অন্যের থেকে শোষণ করে তাদেরকে বলা হয় হচ্ছে হস্টোরিয়াম। ঠিক আছে, তাহলে হস্টোরিয়ামটা এখানে দেখানো হচ্ছে যে এখানে হোস্ট, এই যে এগুলো হচ্ছে হস্টোরিয়া, দেখো অনেকগুলো সূক্ষ্ম 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 মূলের মতন অংশ রয়েছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাই। Good. এই নিচের জিনিসটা দেখো, এখানে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট। এই যে এই চিত্রটাতে এটা কি দেখা যাচ্ছে? একটা গাছ, হ্যাঁ, এটা হচ্ছে একটা গাছের এগুলো শিকড়, শিকড়ের পাশে দেখা যাচ্ছে যে অসংখ্য মাইসেলিয়া, ঠিক আছে, দড়ির মতো। তো এটা দেখে কি মনে হয়? এখানে এই যে যেগুলো আছে, এরা দেখো একটা নেটওয়ার্ক গঠন করছে এখানে, এই জায়গাটা স্প্রেড করানো, ছড়ানো। এটা দেখে মনে হচ্ছে যে এখানে একটা নেটওয়ার্ক এরা গঠন করছে। নেটওয়ার্কটা কিভাবে গঠিত হয়েছে? এই যে গাছের যে মূল আর এই যে ছত্রাকের যে হাইফা আছে, এগুলো মিলে এইখানে একটা নেটওয়ার্ক গঠন করছে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। সিম্বায়োটিক কি, সিম্বায়োসিস কি? পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমে বেঁচে থাকা, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি মিথজীবী এরা, ঠিক আছে। ওখানে যেমন হস্টোরিয়া পশুর দেহ থেকে সরাসরি শোষণ করে নিচ্ছিল, এরা কিন্তু এই কাজটা এখানে করবে না। নিচের ছবিটাতে দেখো, এই যে এইখানে আরো ভালোভাবে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এরা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তৈরি করছে। এরপরে এখানে একটা আমরা কোষ দেখতে পাচ্ছি, ফাঙ্গাল সেল, ছত্রাকের কোষ। দেখো, এই ছবিটা দেখে শুরুতেই আমাদের মনে হচ্ছে এত মোটা একটা কোষ প্রাচীর, এটা প্রাণীর ক্ষেত্রে তো থাকবে না, মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে উদ্ভিদের সাথে কিছুটা মিল আছে, কোষ প্রাচীর আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পড়ছি যে এদের দেহ কোষ প্রাচীর সমৃদ্ধ। এখানে একটা নিউক্লিয়াস আছে, ভ্যাকুওল আছে, ফাঁকা স্থান, মাইটোকন্ড্রিয়া আছে অনেকগুলো, হ্যাঁ, গোলজি অ্যাপারেটাস আছে, পারক্সিজোম আছে, রাইবোজোম আছে, সব কোষীয় অঙ্গাণুই মোটামুটি আছে। এখানে একটা বার্ড সৃষ্টি হয়েছে। বার্ড মানে হচ্ছে কুড়ি, কুড়ি সৃষ্টি হয়েছে। কুড়ি সৃষ্টি হয়ে এখান থেকে কি এই বার্ডটা একসময় সেপারেট হইতে পারে, হয়ে এটা পৃথক একটা ছত্রাক গঠন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু কম্পায়ার করি ছত্রাকের কোষের সাথে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে কি কি মিল আছে। দেখো, ব্যাকটেরিয়ার কোষেরও কিন্তু একটা কোষ প্রাচীর ছিল, এদেরও একটা কোষ প্রাচীর আছে। তোমরা আমাকে একটু বলো যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়েছিল? মিউরিন। আচ্ছা, শোনো, মিউকোপলিস্যাকারিড দিয়ে গঠিত, তার সাথে মুরামিক অ্যাসিড ছিল, টিকোইক অ্যাসিড ছিল। আর ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? আমরা দেখলাম এগুলো হচ্ছে কি কাইটিন নির্মিত কোষ প্রাচীর দিয়ে গঠিত। আচ্ছা, বাদ বাকি কিছুটা উন্নত বৈশিষ্ট্য আমরা পাইছি। এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। হ্যাঁ, রাইবোসোম গুলো এদের ক্ষেত্রে হবে 70s, এদের ক্ষেত্রে হবে 80s রাইবোসোম। এখানে নিউক্লিয়ার বস্তু ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, হ্যাঁ, এদের ক্ষেত্রে নিউক্লিয়ার বস্তু ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে না। আচ্ছা, ঠিক আছে। এখন প্রাণী কোষের সাথে ফাঙ্গাল সেলের পার্থক্য কি হবে? এখানে তোমার এরকম কোষ প্রাচীর থাকবে না, ডিফিনাইট, এদের ক্ষেত্রে ডিফিনাইট কোষ প্রাচীর থাকবে। বাদ বাকি বৈশিষ্ট্য মোটামুটি মিলে, হ্যাঁ, মোটামুটি মিলে প্রাণী কোষের সাথে। আরেকটা জিনিস দেখলাম আমরা, পতঙ্গের বহিঃকঙ্কাল, 10 মিনিটের মতো আছে। পতঙ্গের বহিঃকঙ্কাল যে নির্মিত হয় কাইটিন থেকে, হ্যাঁ, এটা প্রাণীর সাথে সাদৃশ্যপূর্ণ। এর কোষ প্রাচীরটাও গঠিত হয় হচ্ছে কাইটিন থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্লান্ট সেল। প্লান্ট সেলের সাথে সাদৃশ্য তো আমরা দেখতেই পাই, হ্যাঁ, সুনির্দিষ্ট যেমন কোষ প্রাচীর আছে, এদেরও সেরকম সুনির্দিষ্ট কোষ প্রাচীর আছে। এদের ক্ষেত্রে যেমন বড় কোষ গহ্বর পাওয়া যায়, প্লান্টের ক্ষেত্রে এদের ক্ষেত্রেও তেমন বড় কোষ গহ্বর পাওয়া যায়, কিন্তু কিছুটা পার্থক্য আছে। ক্লোরোপ্লাস্ট উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়, এদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, ঠিক আছে। মোটামুটি এরকম মেজর কিছু ডিফারেন্স জানলেই হবে, কিছু দুই একটা মিল আর কিছু দুই একটা অমিল। আচ্ছা, এখন আসো, ডাইমরফিজম নামে একটা টপিক আছে।
ছত্রাকের ডাইমরফিজম। আচ্ছা, এই ডাইমরফিজমটা একটু বুঝতে হবে। বললাম ডাইমরফিজম। আচ্ছা, ডাইমরফিজমটা কি? ডাইমরফিজম হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য পরিবর্তন করার সক্ষমতা। ঠিক আছে, এই দেখো এখানে বেশ কিছু ছত্রাকের প্রজাতি আছে। তারা দেখো স্বাভাবিক অবস্থায় এটা সূত্রাকার, এটাও সূত্রাকার, 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 কিন্তু হোস্ট মানে এরা যদি অন্য কোনো পশুকের দেহে প্রবেশ করে, মনে করো কোনো একটা ছত্রাক মানুষের দেহে প্রবেশ করছে, হ্যাঁ, তখন এটা আকৃতি চেঞ্জ করে ফেলে, সূত্রাকার থেকে গোলাকার আকার লাভ করে। সবগুলোই দেখো হোস্টের দেহে প্রবেশ করে 37°C টেম্পারেচারে এরা কি গোলাকার আকার ধারণ করছে। এদের মধ্যে এই যে হিস্টোপ্লাজমার কথা তোমাদের বইয়ে আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এরা যখন মাটিতে অবস্থান করে তখন এরকম সূত্রাকার অবস্থায় অবস্থান করে। আর যখন এরা মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, হ্যাঁ, ফুসফুসের ভিতরে স্পেশালি, তখন এরা কোষপিণ্ড রূপে অবস্থান করে। কি বললাম? কোষপিণ্ড। কোষপিণ্ড না ভাইয়া। বলে, কোষপিণ্ড বোঝো না? আচ্ছা, ইয়া বোঝো তো, পিণ্ড মানে হচ্ছে বলের মতন জিনিস। ঠিক আছে, তাহলে কোষপিণ্ড কি? অনেকগুলো কোষ একত্রিত হয় তখন বলের মতো কিছু ফর্ম করে, এটাকে বলে কোষপিণ্ড। হ্যাঁ, তাহলে এরা যখন ফুসফুসের ভেতরে প্রবেশ করে, ফুসফুস তো বোঝো লাং, তখন এরা কি ওই বলের মতন স্ট্রাকচার লাভ করে। নর্মালি এরা সুতার মতো। ঠিক আছে, মানে ছত্রাকের দৈহিক বৈশিষ্ট্য পরিবর্তনের এই সক্ষমতাটাকেই বলে হচ্ছে ছত্রাকের ডাইমরফিজম। তাহলে এদের কারণে একটা রোগ হয়, এই রোগটাকে বলা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। যেহেতু হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, কাজে এই রোগটাকে বলা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। ঠিক আছে, আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, এই যে এইখানে দেখ, এখানে ছত্রাকের জনন দেখানো হচ্ছে। ঠিক আছে, জননটা কিভাবে হচ্ছে ছত্রাকের? এই যে দেখো উপরের দিকের যে অংশটা, এটাকে বলা হচ্ছে ফ্রুট বডি। আমি বললাম ছত্রাকের যে দৈহিক অংশ এটা থাকে হচ্ছে মাটির নিচে সুতার মতো, মাইসেলি বলে। আর উপরের দিকে অংশটা এটা পরিবর্তিত রূপ, তার জননের জন্য বিশেষভাবে রূপান্তরিত। তো এই ফ্রুট বডিটার এই যে নিচের দিকের অংশগুলো এই যে এরকম থাকে, এগুলোকে বলা হচ্ছে গিল। হ্যাঁ, আমরা পড়বো অ্যাগারিকাসের ফ্রুট বডি নিয়ে, যখন পড়বো তখন দেখবো। এই যে এখানে তোমার কিছু ইয়া তৈরি হয়, ব্যাসিডিয়া তৈরি হয়। আচ্ছা, এই ব্যাসিডিয়া গুলো থেকে পরবর্তীতে তোমার হচ্ছে এই গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, গ্যামেট তৈরি হয়, গ্যামেট গুলো তো অবশ্যই হ্যাপ্লয়েড হবে, এবং যেহেতু পূর্ণ প্রাণী এদের হ্যাপ্লয়েড, কাজে গ্যামেট গুলো তৈরি হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হবে। এদের যৌন প্রজননের যে ধাপ সেটাকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে প্লাজমোগ্যামি, তারপরে হচ্ছে ক্যারিওগ্যামি, আর তারপরে হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। পোস্ট জাইগোটিক মায়োসিস কেন হয় আমি একটু আগে বলছি। প্লাজমোগ্যামি এটার অর্থ হচ্ছে প্রোটোপ্লাজমের মিলন। ঠিক আছে, আচ্ছা তোমরা দেখো, যদি দুইটা কোষ মনে করো হয় এরকম, এটা একটা কোষ, এটা একটা কোষ, একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট। এই কোষ দুইটা যখন মিলিত হবে তখন কি হবে? এটা যদি স্ত্রী কোষ হয়, সাধারণত উন্নত শ্রেণীর ক্ষেত্রে যেটা হয়, এভাবে তার একটা নিউক্লিয়াস থাকে। আর পুং কোষটা কি করে? ভিতরের দিকে প্রবেশ করে, শুক্রাণুটা ভিতরের দিকে প্রবেশ করে এক সময় ভিতরের দিকে এইভাবে সে অবস্থান করে। ঠিক আছে, তারপরে প্লাজমা মেমব্রেনটা হয় গলে যায়, নাহলে বাইরের দিকেই থাকে, তারপরে এটা ভিতরের দিকে ঢুকে। একটা কোষের প্লাজমা মেমব্রেনটা যদি গলে যায় তাহলে সবার আগে তার কি সাইটোপ্লাজমটা এসে ঢুকবে না এই কোষের মধ্যে, তাই কি না? তাই না? সাইটোপ্লাজম বলো অথবা প্রোটোপ্লাজম এক কথায় যদি বলি। হ্যাঁ, বাইরের দিকের কোষ ঝিল্লিটা বাদ দিলে ভিতরে সমুদয় বস্তুটাই হচ্ছে প্রোটোপ্লাজম। যখন নিষেক হবে অবশ্যই প্রোটোপ্লাজম, এই কোষের প্রোটোপ্লাজম আর এই কোষের প্রোটোপ্লাজম আগে একত্রে আসবে, তাই না? তারপরে তো নিউক্লিয়াস দুইটা একটা আরেকটার সাথে মিলবে, তাই কি না ঘটনা? জি ভাই। আচ্ছা, প্রোটোপ্লাজমের মিলনকে, এইটার এই যে বাইরের দিকের অংশ, এটার বাইরের দিকের অংশ, এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় হচ্ছে প্লাজমোগ্যামি। এরা যখন মিলে তারপরে এই নিউক্লিয়াস দুইটা একসাথে মিলে যায়। ঠিক আছে,
নিউক্লিয়াসের মিলনকে বলা হয় হচ্ছে ক্যারিওগ্যামি। আমরা জানি ক্যারিয়ন শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? প্রোক্যারিওটা ইউক্যারিওটা আমরা পড়ছি সেখান থেকে ক্যারিওগ্যামি। তাহলে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি। এরপরে তো মিলিত হয়ে গেল, মিলিত হয়ে গঠন করবে কি জাইগোট গঠন করবে। হ্যাঁ, একটা মেইন কোষ গঠন করলো যেটা হবে টোয়াইসের ডিপ্লয়েড। এরপরে এটা যেহেতু ডিপ্লয়েড, এটাকে হ্যাপ্লয়েড বাড়াইতে হবে, এই জন্য আমাদের দরকার হচ্ছে মিয়োসিস। তাহলে 1 নম্বরে হবে প্লাজমোগ্যামি, 2 নম্বরে হবে ক্যারিওগ্যামি, আর 3 নম্বরে হবে পোস্টজাইগোটিক মায়োসিস। এই 3টা প্রক্রিয়ার মাধ্যমে এদের যৌন জনন সংঘটিত হয়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে নিচের দিকে আমরা জানি এরা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটে। হ্যাঁ, স্পোর সৃষ্টি করে। আচ্ছা, এই স্পোর গুলো আবার 2 রকমের হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখো এই যে জুস্পোরের কথা বলছে, এগুলোকে আমরা বিভিন্ন ভাবে অবশ্য ভাগ করতে পারি। যদি চলনের কথা বলি, এরা চলনক্ষম কিনা, যদি চলনক্ষম হয় তখন তাদেরকে আমরা বলি হচ্ছে জুস্পোর। হ্যাঁ, সচল, তাহলে সচল হচ্ছে কি জুস্পোর। আর যদি নিশ্চল হয় তখন আমরা তাদেরকে বলি হচ্ছে অ্যাপ্লানোস্পোর। কি বললাম? অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নিশ্চল। আচ্ছা, এদের মধ্যে আবার বিভিন্ন ক্লাস আছে, আমরা তাদেরকে পড়বো, আবার পরে পড়বো সেটা। আচ্ছা, তাহলে জুস্পোর গুলো সচল হবে। সচল হইতে গেলে অবশ্যই সাঁতার কাটার মতো কিছু থাকতে হবে, মানে এদের ফ্লাজেলা থাকবে। হ্যাঁ, প্লানোস্পোরের ক্ষেত্রে ফ্লাজেলা থাকবে না। আচ্ছা, এর মাথায় একটা স্পোরাঞ্জিয়া তৈরি হবে বা রেণুথলি তৈরি হবে, ঠিক আছে? এই রেণুথলি থেকে তৈরি হবে হচ্ছে স্পোর গুলো। এই যে দেখো, এখান থেকে স্পোর তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার কনিডিয়া। আচ্ছা, মিটিং এন্ড হবে কিন্তু তোমরা জয়েন করিও আবার। হাইফার প্রান্তভাগে কনিডিয়া সৃষ্টি হয়, কনিডিয়া সৃষ্টির মাধ্যমে এদের স্পোর উৎপন্ন হয়। আচ্ছা, এই যে নিচের দিকের ছবিটাতে আবার দেখা যাচ্ছে জুস্পোর। হ্যাঁ, এই যে স্পোরাঞ্জিয়া তৈরি হয়েছে রেণুথলি, এই রেণুথলি থেকে উৎপন্ন হচ্ছে স্পোর। তাহলে আমরা এদের জননটাও দেখলাম। যৌন জনন হয় 3টা প্রক্রিয়া, 3টা ধাপে। প্লাজমোগ্যামি, সবার আগে হয় হচ্ছে প্রোটোপ্লাজমের মিলন, তারপরে হয় ক্যারিওগ্যামি, নিউক্লিয়াসের মিলন, এবং সবার শেষে হয় পোস্টজাইগোটিক মায়োসিস। আর স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সংঘটিত হয়। সেক্ষেত্রে প্রাণীর হাইফার মাথায় কি স্পোরাঞ্জিয়া তৈরি হয়, স্পোরাঞ্জিয়া থেকে স্পোর উৎপন্ন হয়। এভাবে এদের অযৌন জনন হয়। স্পোর সচল হলে বলা হয় জুস্পোর, নিশ্চল হলে বলা হয় অ্যাপ্লানোস্পোর। এই দেখো ছত্রাকের দৈহিক গঠন এখানে কি বলছে, ছত্রাকই অধিকাংশ ছত্রাকই কি বহুকোষী। আচ্ছা, বহুকোষী ছত্রাকগুলো এদের দেহ সূত্রাকার, শাখান্বিত এবং আণুবীক্ষণিক। সূত্রাকার শাখাকে বলা হয় হাইফা, হাইফার কথা আমি বলেছি। বহুবচনে বলা হয় হাইফি। হাইফা গুলো সরু স্বচ্ছ নলাকার। হাইফার প্রস্থপ্রাচীরকে বলা হয় সেপ্টা, আমরা সেটাও দেখেছি। দৈহিক অংশ অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দিয়ে যখন গঠিত হয় তখন তাদেরকে বলা হয় মাইসেলি, আমি সেটাও দেখিয়েছি। হ্যাঁ, তারপরে এই মাইসেলি গুলো যখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয় তখন তাদেরকে বলা হচ্ছে সিনোসাইটিক মাইসেলি। সিনোসাইটিক মাইসেলির উদাহরণ স্যাপ্রোলেগিয়া, এসএসএ, মনে রাখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই হাইফা গুলো পোষক দেহ থেকে খাদ্য যখন শোষণ করে তখন এটাকে বলা হয় চোষক বা হস্টোরিয়াম, আমরা হস্টোরিয়াম দেখেছি। আচ্ছা, তারপরে এই যে ফাইটোফোরা, এরা হস্টোরিয়াম দেখায়, এইচপি দিয়ে মনে রাখতে পারো, 2-একটা এমসিকিউ, এখনই সব মনে রাখতে পারবা। আচ্ছা, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা হয় রাইজয়েড, এটাও বলেছি। যখন এরা রশির মতন অংশ গঠন করে, আমি দেখিয়েছি দড়ির মতো, রাইজোমর্ফ। অ্যাগারিকাস গঠন করে রাইজোমর্ফ। আচ্ছা, এই যে মাইকোরাইজা, হ্যাঁ মাইকোরাইজা, মাইকোরাইজার কথা আমি তোমাদেরকে বলেছি, এই যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের কথা যেটা বললাম। হ্যাঁ, মূলের সাথে, মূল এবং ছত্রাকের মধ্যে এই মিথজীবী আচরণ, এই অ্যাসোসিয়েশনকে বলা হয় হচ্ছে মাইকোরাইজা। আচ্ছা আচ্ছা, ছত্রাকের কোষীয় গঠনে যদি আসি, দেখো এদের কোষ প্রাচীর আছে, আমরা দেখেছি। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, সেটাও বলেছি। এটা হচ্ছে জটিল একটা পলিস্যাকারাইড। এরপরে ভিতরে প্রোটোপ্লাস্ট সমুদয় অংশ,
প্রোটোপ্লাস্টের মধ্যে কি থাকে? কোষ ঝিল্লি থাকে। ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান আর্গোস্টেরল। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? এটা মনে রাখতেই হবে। ছত্রাকের কোষ প্রাচীর নির্মিত হচ্ছে কাইটিন নির্মিত, কোষ ঝিল্লি নির্মিত হচ্ছে আর্গোস্টেরল, ঠিক আছে? আচ্ছা, কোন কোন স্থানে এরা ক্ষুদ্র পকেটের মতো ভাঁজ হয়ে লেমোজোম গঠন করে। লেমোজোমটা কি? এটা যদি ছত্রাকের দেহ হয় তাহলে এইভাবে অনেক সময় এরা পকেটের মতো অংশ ভিতরের দিকে গঠন করে। হ্যাঁ, এই অংশগুলোকে বলে হচ্ছে লেমোজোম। আচ্ছা, ঠিক আছে। কোষ ঝিল্লি থেকে লেমোজোম পাওয়া যায়। এই যে পরের জিনিসগুলো দেখো, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে জিটিবি এর ছবি, আমি বলেছিলাম গ্লাইকোজেন ভলিউটিন তৈলবিন্দু চর্বি। নিউক্লিয়াসের কথায় আসো। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ, নিউক্লিওলাস থাকবে। ডাইমরফিজমের কথা আমি বলেছি। ডাইমরফিজম কি? যে নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতা, এটাকেই বলে ডাইমরফিজম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের কথাও বলেছি। এরা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস রোগ সৃষ্টি করে। খাদ্য গ্রহণ ছত্রাকের শোষণ পদ্ধতি, যেহেতু ক্লোরোফিল নাই। আচ্ছা, ঠিক আছে, এটা মেইনলি দেখে নিবা। আর হচ্ছে ছত্রাকের বৃদ্ধি কিভাবে হয় আমরা বলেছি। হাইফার মাথায় থাকে হচ্ছে ভেসিকল, তাহলে হাইফার মাথাকে বলা হয় হচ্ছে ডোম। ডোম মানে হচ্ছে শীর্ষ, হ্যাঁ, উঁচু স্থান। আমরা দেখেছি হাইফার মাথাগুলো কি হয়, এই যে এরকম হয়, তাই না? এটাকে এই জন্য ডোম বলছে। এইখানে ভেসিকল গুলো থাকে। হ্যাঁ, এই ভেসিকল গুলো জড়ো হয় এবং কোষপ্রাচীর তৈরির উপাদান এবং এনজাইম বহন করে এরা। হ্যাঁ, এই অঞ্চলে ছত্রাকের বৃদ্ধি হয়। ছত্রাকের জননের কথা আমি বলছি, অঙ্গজ জনন হতে পারে, তারপরে যৌন জনন হতে পারে, অযৌন জনন হতে পারে। ছত্রাকের অঙ্গজ জনন 3 প্রকারের জনন হয়। আমরা ছবিতে দেখেছিলাম, বাডের কথা বলছিলাম। হ্যাঁ, এই যে বাডিং, বাডিং অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ছত্রাকের জনন। তাহলে অঙ্গজ জনন গুলো আমরা মনে রাখতে পারি হচ্ছে 2 বার খণ্ডন দিয়ে। হ্যাঁ, এটা লিখে নাও, 2 বার খণ্ডন। 2 দিয়ে হচ্ছে দ্বিবিভাজন, বার দিয়ে হচ্ছে বাডিং বা কুড়ি সৃষ্টি, আর একটা হচ্ছে দৈহিক খণ্ডায়ন। খণ্ডন দিয়ে হচ্ছে দৈহিক খণ্ডায়ন, ঠিক আছে? এখন এদের উদাহরণও লাগবে 100%। এই যে 2 বার দ্বিবিভাজন আর বাডিং, এদের উদাহরণ হচ্ছে ইস্ট, স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস এদের উদাহরণ হচ্ছে স্যাকারোমাইসিস সিরিফেসিয়া বা ইস্ট। আচ্ছা, দ্বিবিভাজন এবং কুড়ি সৃষ্টি। আর দৈহিক খণ্ডায়ন এটা মনে রাখতে পারে হচ্ছে রিপ, রেস্ট ইন পিস। আচ্ছা, রাইজোপাস এবং পেনিসিলিয়াম, এরা দৈহিক খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, ঠিক আছে? অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়। হ্যাঁ, ছত্রাকের স্পোর সৃষ্টির অঙ্গকে বলে স্পোরাঞ্জিয়া। আমি বলেছিলাম স্পোরাঞ্জিয়ার ভিতরে স্পোর উৎপন্ন হয়, এই স্পোরকে বলে স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর গুলো হয় 2 রকমের, কিছু হয় চলনক্ষম, তাদের বলে জুস্পোর। কিছু হয় চলনে অক্ষম, তাদের বলে অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, এই যে কনিডিওফোর নামক বিশেষ হাইফার মাথায় স্পোর সৃষ্টি হতে পারে, আমি এটাও দেখিয়েছি। তখন আমরা তাদেরকে বলি হচ্ছে কনিডিয়া, ঠিক আছে? আচ্ছা, কনিডিয়া কাদের সৃষ্টি হয়? মিউকরের কনিডিয়া। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি ফুসারিয়াম মনে নাও থাকে, মিউকরটা মনে রাখতে হবে, কারণ এটা প্রায় আসে। মিউকরের কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি হয়। আচ্ছা, তাহলে ছত্রাকের হাইফা গুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেক খণ্ডকে বলে অয়েডিয়া। আমরা দেখেছিলাম ছত্রাকের হাইফার এরকম ডিভিশন থাকে। হাইফার প্রস্থপ্রাচীরকে বলা হচ্ছে সেপ্টা। এই সেপ্টা গুলো আমরা দেখেছিলাম এরকম, এদের মধ্যে গ্যাপ থাকে। যদি সেপ্টা গুলো এরকম মিলিত হয়ে যায় একটা আরেকটার সাথে, তখন এরা খণ্ডিত হয়ে যেতে পারে। এই প্রত্যেকটা খণ্ডকে তখন বলা হচ্ছে অয়েডিয়া, ঠিক আছে? এখন যৌন জননের ক্ষেত্রে আসো। যৌন জননের ক্ষেত্রে 2টা গ্যামেটের মিলন হয়, অবশ্যই এটা যৌন জননের বৈশিষ্ট্য। হ্যাঁ, যে অঙ্গ থেকে গ্যামেট সৃষ্টি হবে তাকে বলা হবে গ্যামেটাঞ্জিয়া। যে অঙ্গ থেকে স্পোর সৃষ্টি হয় তাকে বলে স্পোরাঞ্জিয়া। যে অঙ্গ থেকে গ্যামেট সৃষ্টি হয় তাকে বলা হয় গ্যামেটাঞ্জিয়া, ঠিক আছে? গ্যামেটাঞ্জিয়া থেকে গ্যামেট সৃষ্টি হয়। যদি এই গ্যামেট গুলো দেখতে একই রকম হয়, কোনো পার্থক্য না থাকে, তখন তাদেরকে বলা হবে আইসোগ্যামিট। আইসো মানে হচ্ছে সেম, আমি বলছিলাম তোমাদের আগে।
আইসো মানে হচ্ছে সেম, সেম মানে হচ্ছে একই, মানে গ্যামেট গুলোর আকার আকৃতি সব সেম হবে। আর যদি এরা একই রকম না হয় তখন তাদেরকে বলা হবে অ্যানাইসো। অ্যানাইসো মানে এরা দেখতে একরকম হবে না। দেখতে একরকম হবে না মানে পুরুষ সদস্যগুলো একরকম হবে, স্ত্রী সদস্যগুলো একরকম হবে। ঠিক আছে, তখন পুরুষ সদস্য স্ত্রী সদস্যের নাম আলাদা হবে। ছত্রাকের জননাঙ্গকে বলা হবে গ্যামেটানজিয়াম। যদি এরা সেম হয়, গ্যামেট গুলো যদি একই রকম হয় তাদেরকে বলা হবে আইসোগ্যামিট। যদি সেম না হয়, পার্থক্য থাকে, তখন তাদেরকে বলা হবে অ্যানাইসোগ্যামিট। আচ্ছা, তখন তাদের ক্ষেত্রে পুরুষ গ্যামেট গুলো যাদের থেকে তৈরি হবে, যে গ্যামেটানজিয়া থেকে, তাদের বলা হবে হচ্ছে অ্যানথেরিডিয়া। স্ত্রী গ্যামেট গুলো যে অঙ্গ থেকে তৈরি হবে তাদের বলা হবে উগোনিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন গ্যামেট গুলো সেম হলে তো বললাম আইসোগ্যামি। যদি তোমার জনন কোষ এগুলো হয় আলাদা রকমের, তখন তাদেরকে বলা হচ্ছে হেটেরোগ্যামি। আচ্ছা, এটা মেইনলি 3 ভাগে ভাগ করা হয় গ্যামেটের সাইজের উপর বেস করে: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগামি। এখানে হেটেরোগ্যামি বা উগামি বলছে ডিরেক্ট, এটাই একটু পরেই আবার পূর্ব। এটা আইসোগ্যামিট গুলো দেখতে সেম হয় বললাম, অ্যানাইসোগ্যামিট গুলো দেখতে সেম হয় না। উগ্যামির ক্ষেত্রে তোমার স্ত্রী যে কোষটা আছে এটা হয় অনেক বড় এবং এটা হয় নিশ্চল, আর পুং যে গ্যামেটটা আছে এটা হয় অনেক ছোট এবং এটা হয় সচল, এখানে প্লাজেলা থাকে। তাহলে এই সচল শুক্রাণুটা এসে, সচল শুক্রাণুটা আসে এসে নিশ্চল যে ডিম্বাণু আছে তাকে নিষিক্ত করে। এই জননটাকে বলা হয় হচ্ছে উগ্যামি। এটা 3টা ফেজে হয় নিষেকটা। সবার আগে হয় প্রোটোপ্লাজমের মিলন, যাকে বলে প্লাজমোগ্যামি। তারপরে হয় নিউক্লিয়াসের মিলন, যাদের বলে ক্যারিওগ্যামি। এবং ফাইনালি হয় পোস্টজাইগোটিক মায়োসিস। ঠিক আছে, আমরা এগুলো দেখেছি। এই যে সবার আগে দেখো, প্রোটোপ্লাজমের মিলন হইলো, 2টা নিউক্লিয়াস সেপারেটেড আছে, নিউক্লিয়াস 2টা একীভূত হইলো, তাদের বলে ক্যারিওগ্যামি। আর ফাইনালি এখান থেকে যে বাডিং সৃষ্টি হচ্ছে, একটা কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি হচ্ছে, এটা ডিপ্লয়েড ফেজ। তারপরে যে পোস্টজাইগোটিক মায়োসিস হচ্ছে, মায়োসিসের মধ্যে তৈরি হচ্ছে নতুন নতুন সন্তানাদি আর কি। এখন এদের কিছু নাম আছে। হ্যাঁ, এই যে অ্যাস্কোমাইকোটা, অ্যাস্কোমাইকোটা গোত্রের যে ফাঙ্গাস গুলো আছে, ছত্রাক গুলো আছে, হ্যাঁ স্ট্যাক ফাঙ্গাস বলে এদেরকে। এদের একটা নল তৈরি হয়। হ্যাঁ, এই নলটাকে বলে হচ্ছে অ্যাসকাস। এই অ্যাসকাস নামক নলের ভিতরে এদের স্পোর সৃষ্টি হয় 4 থেকে 8টা। এই স্পোর গুলোকে তখন বলে হচ্ছে অ্যাসকোস্পোর। অ্যাসকোস্পোর এটা কাদের ক্ষেত্রে তৈরি হয়? অ্যাস্কোমাইকোটা নামক স্ট্যাক ফাঞ্জাইতে। এমসিকিউ এর জন্য লাগবে জাস্ট, আর কিছু না। আর ব্যাসিডিওমাইকোটা বা ক্লাব ফাঞ্জাই। অ্যাস্কোমাইকোটাকে বলা হয় স্ট্যাক ফাঞ্জাই, ব্যাসিডিওমাইকোটাকে বলা হয় ক্লাব ফাঞ্জাই। এদের ক্ষেত্রে যে স্পোর তৈরি হয় তাদের বলা হয় ব্যাসিডিওস্পোর। নামগুলো সহজ আছে, মিল আছে। আচ্ছা, এখন যদি নিউক্লিয়াস 2টা থাকে তাকে বলা হয় ডাইক্যারিয়ন। 2 প্রকার হইলে তাদের বলা হয় হেটেরোক্যারিয়ন। এটা ব্যাপার না, এটা মনে রাখতে পারবেন। এখন ছত্রাকের উপকারিতায় আসে। ছত্রাকের উপকারিতা, এটা তোমাদের জাস্ট পয়েন্ট গুলো পড়তে হবে। হ্যাঁ, কারণ এটা ওই যে ঘ নম্বরের জন্য আসতে পারে, যে উদ্দীপকে উল্লেখিত প্রজাতিটি ক্ষতিকর হলেও এর কিছু উপকারী দিক আছে, বিশ্লেষণ করো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। অথবা শৈবাল ছত্রাকের কম্পারিজন দিল, দিয়ে বললো যে উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ দুইটির মধ্যে প্রাণী জগতের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো যাতে কম্পায়ার করতে পারো। যেহেতু সময় কম, লিখতে হবে কিন্তু পয়েন্ট ধরে। তোমাদের কি করতে হবে? জাস্ট পয়েন্ট ধরতে হবে আর এখান থেকে 1টা 2টা উদাহরণ। তোমরা কি পড়বা? খাদ্য হিসেবে কোন ছত্রাক ব্যবহৃত হয়? মাশরুম, মোরেল, ট্রাফল। ভিতরের নামগুলো পরে পড়বা ধীরে ধীরে। মাশরুম, কোন কোন মাশরুম আছে? অ্যাগারিকাস, ভলভেরিয়ালা। পারলে ভালো কথা, না জানলে মাশরুম, মোরেল, ট্রাফল সবার আগে পড়বা। ঠিক আছে, সবজি হিসাবে কাদের ব্যবহার করা হয়? অ্যাগারিকাস বিস্পোরাস এবং কমপ্লেক্স। ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, এই যে আরগোট তৈরি হয় ক্লাভিসেপস পারপারা থেকে, এটা একটু লাগবে। হ্যাঁ, আরগোট ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আসে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে বেশি, মেডিকেল রিলেটেড যে জিনিসগুলো,
যেমন এই যে মৃত্তিকা বা শিশু ছত্রাক যারা মাটিতে থাকে, এদের থেকে সাইক্লোস্পোরিন পাওয়া যায়, যেটা বিভিন্ন অঙ্গ ট্রান্সপ্লান্ট, ট্রান্সপ্লান্ট মানে কি, মনে করো যে হচ্ছে ওই যে লিভার ট্রান্সপ্লান্ট, একদিন বলছিলাম লিভার চেঞ্জ করা, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি চেঞ্জ করা, সেক্ষেত্রে সাইক্লোস্পোরিন ইউজ হয়। অ্যাগারিকাস থেকে স্টেরয়েড পাওয়া যায়, যেটা আর্থ্রাইটিস নিরাময় করে। স্টেরয়েড আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্টেরয়েড থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, থেকে অনেকগুলো হরমোন তৈরি হয়, সেক্স হরমোন গুলো যেগুলো আছে, হ্যাঁ, অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে হরমোন গুলো রিলিজ হয়, এগুলো সবগুলো তৈরির জন্য স্টেরয়েড লাগে। ঠিক আছে, আচ্ছা, এটা পড়বো আমরা আবার। এই যে এটা ইম্পর্টেন্ট, জিবেরেলা ফুজিকুরি থেকে জিবেরেলিন তৈরি হয়। আচ্ছা, তুমি পড়ছিলা 9-10 এটা ছিল অক্সিন, জিবেরেলিন হরমোন গুলো। হ্যাঁ, জিবেরেলিন কি উদ্ভিদের বৃদ্ধি হরমোন, ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। স্যাকারোমাইসিস থেকে ইনভার্টেস তৈরি হয়। ডায়াস্টেজে জৈব অ্যাসিড তৈরিতে অ্যাসপারজিলাস ইউজ হয়। এগুলো পারলে মনে রাখবা, না হলে তো আমি বলেই দিছি পয়েন্ট মনে রাখতে হবে, আর একটা দুইটা করে উদাহরণ ভিতরের করে রাখবা। সেক্ষেত্রে ব্যবহার হয় মৌলিক গবেষণায়। আচ্ছা, এই যে মৌলিক গবেষণায় কি কি ব্যবহার হয় এটা একটু দেখে রাখবা। এই যে স্যাকারোমাইসিস সিরিফিসিয়া আর এই যে নিউরোস্পোরা, নিউরোস্পোরা তোমাদের বইয়ে নাই, বাট পারলে লিখে নিবা, এগুলো আসে তো অনেক সময়। আচ্ছা, আর এগুলো তেমন বেশি লাগবে না। বেকারিতে ব্যবহার হয় ইস্ট, ইস্টের প্রচুর ব্যবহার, মদ তৈরিতে, কেক তৈরিতে, পাউরুটি তৈরিতে, পাউরুটি ফোলাইতে কিন্তু ইস্ট ব্যবহার হয়। তুমি জানো না এটা? জি ভাইয়া। বেকারিতে কি কিভাবে কাজ করে জানো? এখানে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কখন উৎপন্ন হয়? যখন শ্বসন। জি শ্বসন হলে কি হয়, অক্সিজেন ইউটিলাইজ হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু ইস্ট অবাধ শ্বসন ঘটাইতে পারে। অবাধ শ্বসন কি, এরা অক্সিজেন গ্রহণ করা ছাড়াই শ্বসন ঘটাইতে পারে। শ্বসন করতে পারে। এই জন্য যখন ইস্ট দিয়ে হিট দেওয়া হয়, এদের মধ্যে তাপ দেওয়া হয়, হ্যাঁ, এবং এদেরকে ঢেকে দেওয়া হয়, তখন ওরা কিন্তু অক্সিজেন পায় না। ঠিক আছে, আচ্ছা, অক্সিজেন না পাইলে তারা না পেয়েও শ্বসন ঘটায়, ফলে কার্বন ডাইঅক্সাইড তারা ছেড়ে দেয়। যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কার্বন ডাইঅক্সাইডটা ভিতর থেকে বাইরে আসার সময় রুটিটাকে কি করে, যেহেতু চাপা পড়ে আছে, ওইটাকে চাপ দিয়ে উপরের দিকে ওঠে, এই জন্য রুটিটা ফুলে ওঠে। ঠিক আছে, আর কেক তৈরির ক্ষেত্রে কিন্তু এটা করা হয়। কেক তৈরির ক্ষেত্রে বেকিং পাউডার ইউজ করা হয়। বেকিং পাউডারও কিন্তু তোমার ওই যে ভেঙে কি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি, মেকানিজম কিন্তু সেম। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা বের হয়ে আসলে রুটি পাকে ফুলে যায়। আচ্ছা, এরপরে ছত্রাকের অপকারিতা। ছত্রাকের অপকারিতা অনেক আছে, পচন এবং বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। আচ্ছা, এই যে কারা কারা করে, এই যে পামরি দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, পামরি দিয়ে মনে রাখতে পারো। পেনিসিলিয়াম, এ দিয়ে হচ্ছে অ্যাসপারজিলাস, এমসিকিউ এমসিকিউ। ঠিক আছে, এগুলো দেখলে বুঝবা যে এটা তোমার খাদ্যদ্রব্যে পচন সৃষ্টি করে। আর এই দুইটা অবশ্যই পড়ে রাখবা হচ্ছে লেখার জন্য। পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, এম দিয়ে হচ্ছে মিউকর, আর আর দিয়ে হচ্ছে রাইজোপাস। এই দুইটা এখানে নাই। ঠিক আছে, তোমাদের বই তো আবার অনেক রাইটারের আছে, বই তো আমরা একটা রাইটার। আচ্ছা, তাহলে পামনি খাদ্যের পচন এবং বিষক্রিয়া সৃষ্টি করে। আর উদ্ভিদের দুইটা কি? এই যে মিউকর আছে, রাইজোপাস আছে, পাশে লেখা আছে। আচ্ছা, উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে অনেকগুলো। ভাইয়া মিউকর আর কি? রাইজোপাস, RHIZOPUS। ধান, ধানের বৈজ্ঞানিক নাম কি বলতো? অরাইজোসিটি। অরাইজা সেটিভা। তো এই ধান গাছের লেড ব্লাইট যেটা হয়, হ্যাঁ, ব্লাইট করবো আমরা এরপরে আবার আছে, এটা হতে পারে ছত্রাকের আক্রমণে। আচ্ছা, এই যে পুচিনিয়া গ্রামিনিস ট্রিটিসি, এটা দিয়ে হচ্ছে গম গাছে মরিচা রোগ হয়, এমসিকিউ এর জন্য। এছাড়াও এরা প্রাণীর রোগ সৃষ্টি করে, কাগজ বিনষ্ট করে, হ্যাঁ, কাঠের পচন ঘটায়, চামড়ার চিপি। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো কাগজ বিনষ্ট করে হচ্ছে প্যাপ দিয়ে মনে রাখতে পারো, ফুসারিয়াম, অল্টারনেরিয়া, পেনিসিলিয়াম। আর টাক সৃষ্টি করে, মাথায় টাক, এই যে চুল পড়ে যায়, হ্যাঁ,
এই টাক সৃষ্টি করে একটা বিশেষ ছত্রাক, একে বলা হচ্ছে মাইক্রোস্পোরিয়াম। চুল পরে গিয়ে টাকের সৃষ্টি করে। ওকে, কাঠের পচন সৃষ্টি করে হচ্ছে প্রসেস। হ্যাঁ, তোমরা এটাই জাস্ট মনে রাখবে, এগুলো মুখস্থ করার দরকার নেই। কোরিয়া, কোদিয়ে, তারপরে হচ্ছে সার্কুলা, আর কি এটা পলিপোরাস। আচ্ছা, এফ দিয়ে ফটোসিস মনে রাখলে ভালো, না রাখলে নাই। ওকে, পশু পাখি রোগ সৃষ্টি করতে পারে অ্যাসপারজিলাস। ওকে, মানুষের রোগ সৃষ্টি করতে পারে ছত্রাক ঘটিত যে রোগগুলো হয়, এদেরকে বলা হয় হচ্ছে মাইকোসিস এবং অ্যাসপারজিলোসিস। আচ্ছা, মিউকর এবং রাইজোপাস, এই যে দেখো এখানে জাইগোমাইকোসিস রোগ সৃষ্টি করে মস্তিষ্ক, ফুসফুস এবং খাদ্যনালীতে জাইগোমাইকোসিস হয়। আচ্ছা, এছাড়া জননাঙ্গের বিভিন্ন রোগ আছে, যেমন হচ্ছে এই যে ট্রিকোডার্মা এবং ক্যান্ডিডিয়া গণের কিছু কিছু প্রজাতি পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করে। যক্ষার মতো ফুসফুসের কক্সিডিওমাইকোসিস, এটা এক প্রকারের স্যাক ফাঙ্গাস দিয়ে হয়। ব্রঙ্কোমাইকোসিস তৈরি করে কারা, মনে রাখতে পারো এবিসি দিয়ে। হ্যাঁ, এখানে এবি আছে, এখানে সি আছে। সব তো আর নাম মুখস্থ করা যাবে না, ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করতে হবে, বাকিগুলো মনে রাখার ট্রাই করতে হবে। আচ্ছা, এগুলো এখন না পারলে নাই, অ্যাডমিশনের এগুলো ট্রিক্স। মাছের রোগ সৃষ্টি এই মোটামুটি। আচ্ছা, এখন ছত্রাককে পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। আমি শুরু থেকেই বলছি ছত্রাকের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো উদ্ভিদের সাথে মিলে, কিছু আছে প্রাণীর সাথে মিলে। ঠিক আছে, এই জন্য ছত্রাককে কারো মধ্যে রাখা হয়নি। দেখো এগুলো একটু পড়ে নিবা, এদের কারণ কি কি। প্রাণী জগতের সাথে এদের মিল আছে, দেহ ক্লোরোফিল নাই। ঠিক আছে, পর নির্ভর, আমরা জানি প্রাণীরাও খাদ্য তৈরি করে না। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। গ্লাইকোজেন হচ্ছে একটা গ্লুকোজের স্টেবল ফর্ম। ঠিক আছে, ভাইয়া আর গ্লাইকোজেন কোথায় থাকে আমি বলছিলাম তোমাদের, মনে আছে কি? যকৃৎ। গুড, ভেরি গুড। আচ্ছা, লিভারের মধ্যে থাকে হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ মানুষের। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন হচ্ছে প্রাণীর সাথে মিল সম্পর্ক। এছাড়াও সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। আচ্ছা, কোষ ঝিল্লি আর্গোস্টেরল সমৃদ্ধ, এই যে কাইটিন দিয়ে গঠিত, যেটা তোমার হচ্ছে বহিঃকঙ্কাল, এটা আর্থ্রোপোডদের বহিঃকঙ্কাল বা পতঙ্গের বহিঃকঙ্কালের সাথে মিল সম্পর্ক। ওকে, আর কিছু কিছু এক্সেপশনাল বৈশিষ্ট্য আছে, যেমন এদের মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না। মাইটোসিস কোষ বিভাজনের একটা পর্যায়ে এসে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় না, নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়াস বিলুপ্ত হয়, কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, মাইটোটিক স্পিন্ডল নিউক্লিয়াসের ভিতরে হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় হচ্ছে কি, নিউক্লিয়াসটা যখন বিলুপ্ত হয়ে যায় তখন এভাবে একটা কোষের এক মাথা থেকে আরেক মাথা ব্যাপী স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, কিন্তু এদের ক্ষেত্রে ওই নিউক্লিয়াসের ভিতরেই মাইটোটিক স্পিন্ডল তৈরি হয়। ঠিক আছে, এটা এক্সেপশন। আচ্ছা, ক্রোমোসোম অল্প পরিমাণ হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত, কোনো সেন্ট্রিওল থাকে না, আর হচ্ছে কোষপ্রাচীর কাইটিন নির্মিত, সেলুলোজ নির্মিত নয়। সেলুলোজ নির্মিত হলে এটা উদ্ভিদের সাথে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু পড়ো। এগারি কাজটা কালকে দেখাবো ইনশাল্লাহ।